নতুন ইঞ্জিন লাগিয়ে আর একটু মেরামত করে গাড়িটা ঠিক করে দিলাম। এরপর রিদিতা তার গাড়ি নিয়ে চলে গেল, আর যাওয়ার আগে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ছিল। রিদিতা চলে যাওয়ার পর আমি রাকিবকে সবকিছু ফোন করে জানিয়ে দিলাম। দোস্ত, তুই কিছু চিন্তা করিস না, আমরা তো আছি। তুই কালকে কলেজে আয়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখলাম। রাকিবের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। মনে মনে ভাবছি, আজকের কাজটা কি আসলে আমি ঠিক করেছি? ধুরবাল, কিছু ভালো লাগছে না। এখন এগুলো না ভেবে খাবার খেয়ে অনেক পড়া বাকি আছে, 2 দিন পর তো আবার পরীক্ষা শুরু, তাই অনেক রাত পর্যন্ত পড়লাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে কিছু হালকা রান্না করলাম, সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে রিদিতা আর তার বন্ধুরা, তাদের হাতে লাঠি প্লাস হকি স্টিক। আমি আশেপাশে তাকিয়ে রাকিব আর অনিককে খুঁজছি। শালারা আমাকে আজকে এভাবে একা রেখে কই চলে গেল? আমি গেটের সামনে ঠাই দাঁড়িয়ে আছি। রিদিতা আর তার বন্ধুরা আমার দিকে এগিয়ে আসছে। একজন আমাকে এগিয়ে এসে মারতেই যাবে, তখনই পিছন থেকে কারো আওয়াজ শুনে আমার সামনে থাকা ছেলেটি দাঁড়িয়ে পড়ল। আমি পিছনে তাকিয়ে দেখি পুলিশ। ভাবলাম, রিদিতা আবার পুলিশকেও জানিয়েছে নাকি? এখন তো আমার 2 দিক দিয়ে বিপদ, জলে কুমির ডাঙায় বাঘ। মনে মনে ভাবছি, জাহিদ আজকে তুই শেষ। তখন তুই ভয় পাস না, পুলিশকে আমি ফোন করে আসতে বলেছি। এইখানে কি হচ্ছে এসব? স্যার, এই ছোট লোকের বাচ্চা আমাকে মেরেছে। আপনি তাকে ধরে নিয়ে যান, আর এমন ভাবে মারবেন যেন 1 মাস হাসপাতালে ভর্তি হয়ে থাকে। সেটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? এই মেয়ে, তুমি এই ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আমার তো তোমাদের সবাইকে সন্দেহ হচ্ছে। এরপর যদি আবার এমন কাজ করতে দেখি, তাহলে সবগুলোকে ধরে নিয়ে যাব। এখন সবাই ক্লাসে যাও। পুলিশের কথা শুনে সবাই যে যার মতো সেখান থেকে চলে গেল। এরপর রাকিব পুলিশকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ স্যার, সময় মতো এখানে আসার জন্য। ধন্যবাদের কি আছে, এটা আমাদের কর্তব্য। এরপর আবার সমস্যা করলে আমাকে জানাবে, আমি আবার চলে আসব। এরপর পুলিশ চলে গেল। ধন্যবাদ দোস্ত, আজকে তোরা না থাকলে এতক্ষণে আমি হয়তো পটল তুলতাম। তোকে আগেই বলেছি, তুই এখন থেকে আর কোনো চিন্তা করবি না। আমরা তোর সাথে আছি, এখন চল ক্লাসে যাই। এরপর আমরা 3 জন বন্ধু মিলে ক্লাসে গেলাম। এদিকে রিদিতা ভাবছে, আবুলকে তো এখন আর অত্যাচার করা যাবে না, নতুন ফোনতে বের করতে হবে। আমাকে চর মেরেছিস তুই, এর শাস্তি তো তোকে পেতেই হবে। হঠাৎ রিদিতার মনে একটা বুদ্ধি আসলো। আবুলটাকে প্রেমের জালে ফাঁসালে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না, এরপর সময় বুঝে আমার প্রতিশোধটা নেওয়া যাবে। আমি ক্লাসে ঢুকলাম। আমি অনিক আর রাকিব একসাথে বসে আছি। একটু পর স্যার আসলো, আর এসেই বলল, বাইরে নোটিশ বোর্ডে দেওয়া আছে কালকে থেকে পরীক্ষা। রুটিন থেকে পরীক্ষার সময় আর কে কার সাথে পরীক্ষা দিবে সেটা বের করে নিও। এখন সবাই ক্লাসে মনোযোগ। ক্লাস শেষ হতেই রিদিতা আমার সামনে এসে বলল, 10 মিনিট পর কলেজের পিছনে যেতে কথা আছে। আমি তো একটু ভয় পেলাম, আবার নতুন কোনো মারার ফোন দি নাকি। ভয় পাস না, তুই যা, কিছু হলে পুলিশকে ফোন দিলেই চলে আসবে। এরপর রিদিতা একটা হাসি দিয়ে চলে গেল। আমরা 3 জন তো অবাক। রাকিব তো আমাকে খোঁচা মেরে বলল, কিরে বন্ধু, বুঝলাম না, তোকে দেখে হাসি দিল কেন এমন? তো প্রেমে টেমে পড়ে গেল নাকি? ধুর, কি যে বলিস না, এই মেয়েকে আমি জীবনেও বিশ্বাস করব না। আর প্রেম তো দূরের কথা। আচ্ছা তোরা থাক, আমি গিয়ে দেখে আসি কি বলে। এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের পিছনের দিকে চলে আসলাম। এসে দেখি রিদিতা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি তার সামনে আসতেই সে আমাকে বলল, সরি জাহিদ, এতদিন আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানি আমি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, তারপরেও আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দেবে, কারণ তোমার মন অনেক ভালো। আমি এতদিন তোমাকে চিনতে ভুল করেছি, এখন বুঝতে পেরেছি যে তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক। আমি রিদিতার মুখে এগুলো শুনে তো আমার হজম হচ্ছে না। এই মেয়ে বলে কি এসব? রিদিতার মুখে এমন কথা স্বপ্নেও শোনা সম্ভব না, আর আমি দিনে দুপুরে এগুলো শুনছি। রিদিতা আবার বলতে শুরু করেছে, জানি তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও জাহিদ। আপনি ঠিক আছেন তো? এগুলো কি বলছেন? যা বলছি ঠিকই বলছি। এখন তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এই না থাক, আপনাকে আর শেষ করতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। রিদিতা মনে মনে বলছে, ফইনির বাচ্চা, ক্ষমা চাইবো তোর কাছে? এটা তো একটা না।
আমি জানি তুমি অনেক ভালো। আচ্ছা একটা কথা বলি। জি বলুন। আপনি করে কেন বলছো? তুমি করে বলো প্লিজ। আমি পারবো না, আমার সমস্যা হয়। প্লিজ একটু চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। এখন বলেন কি কথা বলবেন। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি? হ্যাঁ, প্লিজ আমার প্রপোজালটা মেনে নাও। আপনার কি মাথা ঠিক আছে? এটা কখনো সম্ভব না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তুমি যদি এখন আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তুমি যা খুশি করো, ভালোবাসতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে দেখছো বিষের বোতল, এটা খেয়ে আমি এখনই মরে যাচ্ছি। তুমি ভালো থেকো। এটা বলেই রিদিতা বোতল থেকে সবগুলো বিষ খেয়ে ফেললো। এরপর মাটিতে পড়ে গেল। আমি রিদিতার দিকে তাকিয়ে দেখি তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি তাকে কোলে নিয়ে দিলাম এক দৌড়। কলেজে সবসময় একটা অ্যাম্বুলেন্স থাকতো, সেটা বের করে তাকে নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে আমার ডাক শুনে নার্স এগিয়ে আসে, রিদিতাকে একটা টেবিলে শুয়ে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি গিয়ে ডাক্তারকে বললাম, রিদিতার কিছু হয়নি। চিন্তার কোনো কারণ নেই, বিপদমুক্ত আছে। যান গিয়ে দেখা আসেন। কথাটা শুনে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি রিদিতা শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার যা হবার হতো তাতে তোমার কি? এখন যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখন আবার বিষ খাবো। আমি আর কিছু না বলে রিদিতার হাত ধরলাম আর বললাম, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি। তুমি আর এমন পাগলামি করো না প্লিজ। রিদিতা তো মনে মনে অনেক খুশি, কারণ তার প্ল্যানটা কাজে দিয়েছে। আসলে বিষ হিসেবে রিদিতা টমেটো সস দিয়ে বোতল ভরে রেখেছিল, আর সেটাই খেয়ে মুখ থেকে বের করেছিল। আর তাই দেখে জাহিদ রক্ত মনে করেছিল। আর হাসপাতালে ডাক্তারকে রিদিতা আগে থেকেই বলে রেখেছিল যে সে আসলে তাকে নিয়ে যেন এমনভাবেই নাটক করে যায় সবাই, আর জাহিদকে কিছু মনে করতে না দেয়। বোকা জাহিদ। রিদিতার কোনো প্ল্যানই বুঝলো না। তুমি হাসছো যে, কি হয়েছে তোমার? এই হাসি সুখের হাসি, তোমাকে কাছে পাওয়ার হাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে থাকো। কালকে তো আবার পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে পারবে তো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার পাশে সব সময় থেকো, তাহলে আমি ঠিক হয়ে যাব। সত্যি মেয়েটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, মনে মনে ভাবছি আমি। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তাহলে বাসায় গেলাম। আচ্ছা যাও, আর সাবধানে যেও, কালকে কলেজে দেখা হবে। এই বলে রিদিতা আমার কপালে একটা কিস করলো। আমি তো অবাক, কি হলো এটা? আমি একটু লজ্জা পেলাম। তাকিয়ে দেখি রিদিতাও লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি এরপর রিদিতাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে রিদিতা তার মুখ ভালো করে ধুয়ে নিচ্ছে, আর মনে প্রতিশোধ নেওয়ার জন্য একটা ছোট লোকের বাচ্চাকে আমি কিস করলাম। ইস, ঘৃণায় শরীর জ্বলে যাচ্ছে। যাক, অবশেষে আবুলটাকে আমার জালে ফাঁসাতে পেরেছি, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি বাসায় এসে কিছু খাবার খেয়ে চলে গেলাম গ্যারেজে। সেখানে বড় ভাইকে বললাম, ভাইয়া আমার কিছুদিন ছুটি লাগবে, কালকে থেকে আমার পরীক্ষা। বড় ভাই আমাকে বলল, ঠিক আছে, সমস্যা নেই। ভালো করে পরীক্ষা দিস, আর পরীক্ষার পর আবার কাজে চলে আসিস। আর এনে তোর আগের মাসে। আমি টাকা হাতে নিয়ে ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে আসলাম। এসে পড়ায় মন দিলাম। অনেক রাত পর্যন্ত পড়লাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এরপর কখন সকাল হলো বুঝতেই পারলাম না। মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। এরপর রেডি হয়ে চলে গেলাম কলেজে। আজকে কলেজে যেতে ভালো লাগছে, কারণ এখন আর রিদিতার প্যারা নিতে হবে না। আমি তাকে ভালোবাসার জন্য রাজি হইনি, আসল কারণ হচ্ছে তার অত্যাচার থেকে বাঁচতে তার কথায় রাজি হয়েছি। কথাগুলো ভাবতে ভাবতে কলেজের সামনে চলে আসলাম। কলেজে আসতেই অনিক, কিরে জাহিদ, তুই কালকে আমাদের না বলে কই চলে গিয়েছিলি? এরপর আমি কালকে যা যা হয়েছিল সব তাদের খুলে বললাম। আমার কথা শুনে তো দুইজনই আমার দিকে তাকিয়ে আছে আর বলল, দোস্ত, তোর তো কপাল খুলে গেছে। রিদিতার মতো এমন সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন বল, ট্রিট কবে দিচ্ছিস? দূর, আমি আছি প্যারার মধ্যে, আর তোরা বলিস ট্রিট দিতাম। কিসের প্যারা? রিদিতাকে আমি ঠিক মতো বুঝতে পারছি না তার মনে কি চলছে। আগে আমাকে জানতে হবে সে কি চায়, এরপর বাকিটা বলবো। দূরে তাকিয়ে দেখি রিদিতা আমার সামনে হেঁটে আসতেছে, আর এসে আমাকে, এই,
তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়ালাম। এত খোঁজার কি আছে? আমি তো এখানেই আছি, কিছু বলবা? হুম, বলবো বলেই তো তোমাকে খুঁজছি। কি বলবা বলো? এখানে বলবো না, পরীক্ষা শেষে বাইরে থেকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, সেখানে বলবো। এই বলে রিদিতা চলে গেল। আমার হারামি বন্ধুগুলো এখন আমাকে খুব জ্বালাচ্ছে। তা মামা, একদিনেই এত কিছু কেমনে কি? আরে আমি তো তোদের শুরু থেকে শেষ পর্যন্ত সবই বলেছি, তাহলে তো ভাব নিতেছিস কেন? আচ্ছা, রাগ করিস কেন? চল গিয়ে দেখি তো কার কোন জায়গায় ছিট পড়েছে। আচ্ছা চল। আমরা কলেজের সামনে থেকে ক্লাসে চলে গেলাম। আমি আমার রোল অনুযায়ী আমার সিট খুঁজছি। একটু পর পেয়েও গেলাম, কিন্তু আমার সাথে যে সিট খালি ছিল সেখানে তাকিয়ে দেখি একটা মেয়ে। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা ছোট করে হাসি দিল আর বল, হাই, আমি নীলা। দাঁড়িয়ে না থেকে নিজের সিটে এসে বসো। আমি মেয়েটির কথা শুনে বাস্তবে ফিরে আসলাম আর তাই নিজের সিটে বসে পড়লাম। একটু পর স্যার আসলো আর সবাইকে খাতা আর প্রশ্ন দিয়ে গেল। আমি প্রশ্ন হাতে নিয়ে দেখি মোটামুটি সবই কমন এসেছে, তাই লিখতে শুরু করলাম। আর অন্যদিকে নীলা মেয়েটা তার মতো লিখছে। এই মেয়েকে আমি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আসলে আমি কলেজে এসে কোনো মেয়ের দিকে তাকাই না, তাই হয়তো চিনতে পারি নাই। কি হয়েছে আপনার? কোনো সমস্যা? কমন পড়েনি বুঝি? আপনি চাইলে আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন। আমি তো মেয়েটির কথা শুনে অবাক। এই মেয়ে বলে কি? তাকিয়ে থাকলে বুঝি আমি কিছু পারি না? কথাগুলো মনে মনে বলছি। জি না, আপনাকে ধন্যবাদ আমাকে বলার জন্য। আর আমার আলহামদুলিল্লাহ সবই কমন এসেছে। এই বলে আবার আমি লিখতে শুরু করলাম আর অন্যদিকে নীলাও তার মতো লিখছে। সবগুলোর উত্তর দেওয়া শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। আমার সাথে সাথে নীলাও আমার পিছন পিছন আসতে লাগলো। কি ব্যাপার, আপনি আমার পিছন পিছন কোথায় যাচ্ছেন? এই যে আপনার কলমটা ভুল করে ফেলে গিয়েছিলেন, সেটা ফেরত দিতে আসলাম। ও সরি, তাড়াতাড়ি করতে গিয়ে রেখে এসেছিলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? এর থেকে ভালো হতো যদি ক্যান্টিনে গিয়ে আমার সাথে এক কাপ চা কফি খেতেন। আজকে তো আর সময় হবে না, অন্য আরেকদিন সময় করে খাবো। আচ্ছা ঠিক আছে। বলেই নীলা চলে গেল আর আমি চলে গেলাম রিদিতার সাথে দেখা করতে। কলেজের এক প্রান্তে রিদিতা বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি তার সামনে আসাতেই সে ফোনটা কেটে দিল। এই, তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। পরীক্ষা শেষ হলো, এরপর আসলাম। আর দেরি করার জন্য সরি। সরি বললে তো হবে না, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তা কি শাস্তি? কান ধরে 1 মিনিট দাঁড়িয়ে থাকো, এটাই হলো তোমার শাস্তি। এটুকু ভুলের জন্য কান ধরতে হবে? না ধরলে কথা নেই তোমার সাথে। বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আমার সব কথা তুমি শুনতে। কথাগুলো বলে রিদিতা কান্না শুরু করে দিল। এখন উপায় না পেয়ে কান ধরে দাঁড়িয়ে আছি। এদিকে রিদিতা মনে মনে হাসছে আর বলেছে, এভাবে তোকে অল্প অল্প করে শাস্তি দিব। আমাকে চড় মারার শাস্তি তোকে তিলে তিলে বুঝিয়ে দিব। 1 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকার পর হাত ছেড়ে দিলাম। ভাগ্যিস কেউ ছিল না এই সময় এইদিকে, তা না হলে আমার অবস্থা কি যে হত। এখন তো তুমি খুশি? খুব খুশি আমার জানুটা আমাকে সত্যি অনেক ভালোবাসে। তাহলে এখন আমি চলে যাই? হয়ে যাবে, তোমাকে না বলেছি আজকে ঘুরতে যাব? এখন চলো আমার সাথে। রিদিতার সাথে যেতে লাগলাম। রিদিতা তার গাড়ির সামনে এসে আমাকে বলল গাড়িতে গিয়ে উঠতে। আমি বললাম তোমার সমস্যা হবে। ওই, আগের কথা বাদ, এখন তুমি আমার কলিজা, তাই তুমি গাড়িতে না উঠলে কে উঠবে শুনি? আর কোনো কথা না বলে উঠে পড়। আমি আর কোনো কথা না বলে গাড়িতে গিয়ে বসলাম। রিদিতা আমার পাশেই বসলো আর আমার হাতে হাত রাখলো। কই যাবে? সামনেই একটা পার্ক আছে, আমরা সেখানেই যাব। এরপর গাড়ি পার্কের সামনে থামলো। আমরা গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে গেলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি আর টুকটাক কথা বলছি। রিদিতা আমায় বলল, এই যাও তো, বাদাম নিয়ে আসো। আমি গিয়ে 20 টাকার বাদাম নিয়ে রিদিতার কাছে আসলাম। এরপর রিদিতা বসে পড়ল আর আমাকেও বসে পড়তে বলল। আমিও বসে পড়লাম। রিদিতা আমাকে বলল বাদামের খোসাগুলো ছুঁড়ে দিতে। আমি একটা একটা করে সবগুলোর খোসা বের করে রিদিতার সামনে রাখলাম। রিদিতা আমাকে তার কোলে মাথা রাখতে বলল। আমিও তার কোলে মাথা রাখলাম। সে একটা বাদাম নিজে খাচ্ছে আর একটা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি যত দেখছি রিদিতাকে। আসলে কি রিদিতা আমায়
সত্যিকার অর্থেই ভালোবাসে, আর অন্যদিকে রিদিতা ভাবছে ইচ্ছে করছে আবুলটাকে পানিতে ফেলে দিই, আর না হয় গলার টিপে মেরে ফেলি। ইস, বাসায় গিয়ে পাক্কা 2 ঘন্টা গোসল করতে হবে। এরপর তারা দুইজন তাদের দুইজনের চিন্তা থেকে বের হয়ে অন্যজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি ভাবছো? তেমন কিছু না, ভাবছি তুমি বাহিরে থেকে যেমনই হও না কেন, ভিতর থেকে তুমি অনেক ভালো। রিদিতা মনে মনে ভাবছে আমি ভালো না খারাপ সেটার সময় হলেই জানতে। তাই বুঝি? এখন চলো, অনেক সময় হয়েছে, এবার বাসায় যাওয়া যাক। চলো। এরপর সেখান থেকে যে যার মতো বাসায় চলে আসলাম। এভাবে বেশ অনেক দিন কেটে গেল। পরীক্ষাও সবগুলো ভালোভাবে পরীক্ষা দিয়েছি, আশা করি একটা ভালো মার্ক পাবো। অন্যদিকে রিদিতার সাথেও অনেক ঘুরলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, কিন্তু তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করছে না। এর মধ্যে অনেকবার হাত ধরা, তার কোলে মাথা রাখা, এমনকি পরীক্ষার শেষের দিন রিদিতা আমায় কিস। এরপরও তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করছে না।